আমরা তো সেলফ ডেভেলপমেন্টের জন্য কত কিছু নিয়েই কথা বলেছি, তাই না? যেমন ধরুন লক্ষ্য ঠিক করা বা চক্রবৃদ্ধি প্রভাবের মতো নানা কৌশল। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সব কিছুর গোড়ায় কি আছে? এর আসল ভিত্তিটা কি? সত্যি বলতে ভিত্তিটা হলো আর্থিক সচ্ছলতা। কারণ টাকা, দেখুন, জীবনের এমন এক বাস্তবতা যা ছাড়া কোনো পরিকল্পনাই আসলে সফল হয় না। তো চলুন আজ আমরা এই ভিত্তিটাকে কিভাবে একদম মজবুত করা যায় তা নিয়েই একটু গভীরে আলোচনা করি। ব্যাপারটাকে খুব সহজভাবে বলা যায়। আর্থিকভাবে সচ্ছল না থাকলে সুখী হওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কেন? কারণ এর সাথে জড়িয়ে থাকে একটা লাগাতার মানসিক চাপ। আর এই চাপটা যে শুধু মনের ওপর প্রভাব ফেলে তা নয়, এটা কিন্তু শরীরেরও মারাত্মক ক্ষতি করে। তাই জীবনে যদি সত্যিকারের সফলতা অর্জন করতে হয়, তাহলে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা কোনো অপশন বা বিলাসিতা নয়, এটা একদম প্রথম এবং প্রধান প্রয়োজন। আচ্ছা, তাহলে এই আর্থিক সচ্ছলতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধাটা আসলে কি? অনেকেই হয়তো ভাবেন আয় বাড়লেই তো সব সমস্যার সমাধান, কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সোজা? না, আসল বাধাটা কিন্তু বাইরে নয়, আমাদের মনেই লুকিয়ে আছে। এটা একটা ফাঁদ, একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ, যার নাম হলো র্যাট রেস। চলুন তো দেখি এই ফাঁদটা আসলে কি জিনিস। আমাদের সবার শোনা একটা কথা আছে, তাই না? আয় বুঝে ব্যয় করো। কিন্তু দেখুন, সময়টা কিন্তু পাল্টে গেছে। এখনকার যুগে এই ধারণাটা আর হয়তো আগের মতো কাজ করে না। এখনকার মন্ত্রটা হওয়া উচিত ঠিক এর উল্টো। ব্যয় বুঝে আয় করো। মানেটা কি? মানে হলো, আগে ঠিক করতে হবে জীবনে টিকে থাকার জন্য মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য ন্যূনতম কত টাকা খরচ করাটা জরুরি। সেই খরচের লক্ষ্যটা আগে ঠিক করা, তারপর সেই লক্ষ্য পূরণের জন্য আয়ের ব্যবস্থা করা। মাইন্ডসেটের কি দারুণ একটা পরিবর্তন, তাই না? আর ঠিক এই জায়গাতেই র্যাট রেসের ফাঁদটা পাতা থাকে। এটা আসলে কি? এটা এমন একটা চক্র, ভাবুন তো, আয় বাড়ছে কিন্তু তার সাথে পাল্লা দিয়ে খরচও বেড়ে যাচ্ছে। মানে মাসের শেষে গিয়ে দেখা যায় অবস্থা যা ছিল ঠিক তাই আছে, সেই একই টানাটানি। আর এই ফাঁদের সবচেয়ে বেশি কারা পড়ে জানেন? মধ্যবিত্ত পরিবারগুলো। কারণ যেই না আয় একটু বাড়ে, অমনি আমাদের এতদিনকার জমে থাকা অপূর্ণ শখ বা ইচ্ছাগুলো পূরণ করার জন্য মনটা কেমন আনচান করে ওঠে। আর এই ফাঁদটাকে আরও মজবুত করে আমাদেরই কিছু মানসিক ব্যাপার। যেমন ধরুন, আয় বাড়ার সাথে সাথেই ওই যে বললাম অপূর্ণ শখগুলো পূরণ করা। আর একটা খুব বড় ব্যাপার হলো অন্যদের সাথে নিজেকে তুলনা করা। একটা কৃত্রিম ইমেজ ধরে রাখার জন্য কত কিছুই না করা হয়। লোক দেখানোর জন্য এমন কত জিনিস কেনা হয় যা হয়তো আমাদের কোনো কাজেই লাগে না। এর সাথে আরেকটা বড় ভুলও কিন্তু আমরা করি। ধরুন একটা গাড়ি বা এসি কেনা হলো, কেনার সময় শুধু সেটার দামটাই চোখে পড়ে, কিন্তু কেনার পরের খরচগুলো, মানে সেটার মেনটেনেন্স, তেল বা বিদ্যুতের বিল, এই লুকানো খরচগুলো যে আয়ের উপর কি পরিমাণ চাপ তৈরি করে সেটা আমরা প্রায় হিসেবে ধরি না। তাহলে প্রশ্ন হলো, এই র্যাট রেসের চক্র থেকে বেরোনোর উপায়টা কি? উপায় অবশ্যই আছে, আর সেটা লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা অভ্যাসের মধ্যে। চলুন ব্যয় নিয়ন্ত্রণের সেই মূল মন্ত্রটা এবার জেনে নেওয়া যাক। আচ্ছা, খরচের ওপর নিয়ন্ত্রণ আনার একমাত্র উপায়টা কি হতে পারে? কোনো জটিল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা কোনো বড়সড় বিনিয়োগ? না, বিশ্বাস করুন, উত্তরটা এর চেয়ে অনেক অনেক বেশি সহজ, আর সেটা একদম হাতের নাগালেই আছে। একদম তাই, প্রতিটি ছোট বড় খরচ, এক কথায় সব খরচ লিখে রাখা। হ্যাঁ, শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু এটাই ব্যয়ের ওপর কন্ট্রোল আনার একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায়। আর্থিক সচ্ছলতার দিকে এগোনোর জন্য এটাকে প্রথম এবং সবচেয়ে জরুরি স্টেপ বলা যেতে পারে। এর আসলে কোনো বিকল্পই নেই। ব্যাপারটা একটু ভেবে দেখলে বেশ অদ্ভুত লাগে, তাই না? আমরা অনেকেই কিন্তু অফিসের কাজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব নিখুঁতভাবে রাখি, অথচ নিজের ব্যক্তিগত জীবনের 10 টাকা বা 100 টাকার খরচের হিসাব রাখতে গিয়েই যত অবহেলা। এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এটাই কিন্তু আমাদের পিছিয়ে দেয়। অথচ নিজের আর্থিক অবস্থার নিয়ন্ত্রণ আনতে গেলে ওই ছোট ছোট হিসাবগুলোই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এখন প্রশ্ন আসতেই পারে যে, আচ্ছা, এই খরচ লিখে রাখার কাজটা শুরু করা যায় কিভাবে? এটা কি খুব ঝামেলার? একদমই না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এর জন্য একটা খুব সহজ আর কার্যকর সিস্টেম আছে। চলুন সেই সিস্টেমটা এবার একটু দেখে নেওয়া যাক। তো শুরু করার জন্য প্রথম কাজ হলো নিজের খরচগুলোকে কয়েকটা ক্যাটেগরিতে বা ভাগে ভাগ করে নেয়া। আর এখানে একটা কথা মাথায় রাখা খুব জরুরি,
এই কাজটা কিন্তু নিজেকে বিচার করার জন্য নয়, উফ এত টাকা কেন খরচ করে ফেললাম এই ভেবে মন খারাপ করার জন্য নয়। এটা করা হচ্ছে শুধুমাত্র নিজের আর্থিক অভ্যাসগুলো সম্পর্কে সচেতন হওয়ার জন্য, মানে একটা পরিষ্কার ছবি পাওয়ার জন্য। তাই কোনো রকম ভয় বা সংকোচ ছাড়া নিজের খরচের হিসেব রাখাটাই আসল উদ্দেশ্য। খরচগুলোকে সহজে ভাগ করার জন্য এখানে একটা উদাহরণ হিসেবে 10টা ক্যাটাগরি দেখানো হয়েছে। দেখুন, এগুলোকে কিন্তু দুটো বড় ভাগে ফেলা যায়। একটা হলো নিত্য প্রয়োজনীয়, মানে যেগুলো ছাড়া চলবেই না, যেমন বাসার খরচ, খাওয়া দাওয়া, যাতায়াত। আর অন্যটা হলো জীবনযাত্রা ও অন্যান্য, যেমন ধরুন পোশাক, বিনোদন বা কোথাও দান করা। অবশ্যই এই তালিকাটা একটা গাইডলাইন মাত্র। প্রত্যেকেই নিজের প্রয়োজন আর জীবনযাত্রা অনুযায়ী এই ক্যাটাগরিগুলো বানিয়ে নিতে পারে। খরচ লিখে রাখার মতো এই সাধারণ কাজটাই কিন্তু আমাদের আর্থিক মুক্তির দিকে এগিয়ে যাওয়ার একটা বিশাল দরজা খুলে দেয়। কারণ একটা সহজ সত্যি কথা হলো, হাতে যদি ডেটা না থাকে তাহলে কোনো কিছুই বিশ্লেষণ করা যায় না, আর নিয়ন্ত্রণ তো দূরের কথা। আর যে কোনো বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই তো স্বাধীনতার প্রথম ধাপ, তাই না? ভাবুন তো, কয়েক মাস ধরে এভাবে খরচ লিখে যাওয়ার পর কি হবে। একটা একদম পরিষ্কার ছবি চোখের সামনে চলে আসবে। কোথায় টাকাটা ঠিকঠাক যাচ্ছে আর কোথায় হয়তো একটু বেশি চলে যাচ্ছে, কোন খাতে একটু হ্রাস টানা সম্ভব, এই সব কিছু তখন স্পষ্ট বোঝা যাবে। আর সত্যি বলতে, এই যে নিজের খরচের ধরনটা বুঝতে পারা, এটাই তো নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি। তাহলে পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে দাঁড়ায় এই 3টা সহজ স্টেপ। 1. সব খরচ লিখে ফেলুন, মানে রেকর্ড করুন। 2. সেই তথ্যটা বিশ্লেষণ করে নিজের খরচের প্যাটার্নটা বুঝুন। আর 3. সেই বোঝার ওপর ভিত্তি করে নিজের খরচটাকে নিয়ন্ত্রণে আনুন। রেকর্ড, অ্যানালাইজ, কন্ট্রোল। শুনতে খুবই সহজ, কিন্তু এর প্রভাবটা অবিশ্বাস্য। আর একবার যদি খরচের উপর এই কন্ট্রোলটা চলে আসে, তাহলেই কিন্তু আসল খেলা শুরু। এরপরে বিনিয়োগ করা বা কোনো লোন থাকলে সেটাকে ঠিকভাবে ম্যানেজ করার মতো অ্যাডভান্সড ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের দরজাগুলো খুলতে শুরু করবে। সত্যি বলতে এটাই হলো সেই শক্ত ভিত্তি যার ওপর একটা স্বনির্ভর আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু খুবই সহজ এবং সরাসরি। টাকার নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে? সচেতন সিদ্ধান্তের হাতে, নাকি আমাদের পুরনো অভ্যাসের হাতে? এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু ঠিক করে দেবে আর্থিক মুক্তির দিকে আমাদের যাত্রাটা ঠিক কেমন হতে চলেছে।